আকাশবাণী কলকাতা। এবার শুনবেন করোনা সংক্রমণ ও তার প্রতিকার নিয়ে আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠান করোনা ক্লিনিক। আজকের অতিথি এসএসকেএম হাসপাতালের ব্রেস্ট ক্যান্সার বিভাগের দায়িত্বপ্রাপ্ত এবং ওই হাসপাতালের কোভিড ম্যানেজমেন্ট টিমের সদস্য প্রফেসর ডক্টর দীপ্তেন্দ্র সরকার। আজ শুনবেন সাক্ষাৎকারটির দ্বিতীয় পর্ব। তৃতীয় পর্ব শুনবেন আগামীকাল। ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে অনেকে ভয় পাচ্ছে। হ্যাঁ, পার্শ্ব প্রতিক্রিয়া আমি আবার সব শ্রোতা বন্ধুদের, আপনারা যারা রোজ মুড়ি মুড়কির মতো প্যারাসিটামল খান তারা বোধহয় জানেন না যে রেজ সিনড্রোম বলে একটা ঘটনা ঘটতে পারে প্যারাসিটামল খেয়ে, যাতে আপনার লিভারটা হঠাৎ করে একদিন সকালবেলা পচে আপনার মৃত্যুর কারণ হতে পারে। আমরা বোধহয় জানি না যে মিজলস ভ্যাকসিন নিলে এসএসই বলে একটা ঘটনা ঘটতে পারে। আমরা জানি না যে রোজ যে আমরা গল ব্লাডার অপারেশন করে থাকি, যেটা অপারেশন করতে গিয়ে 0.001% মৃত্যু করতে পারে। সুতরাং যে কোনো মেডিসিনের যেরকম একটা মাইনর সাইড এফেক্ট থাকে, এই ভ্যাকসিনেরও থাকবে, কিন্তু সেটা যদি প্রাণঘাতী হয় সেটাকে লাইসেন্স দেয়া হবে না। এই যে দেখছেন ডিলে হচ্ছে, ভ্যাকসিন তৈরি হয়ে গেছে কিন্তু আসছে না, তার কারণ আমাদের দেশের বিজ্ঞানীরা তাদের ডেটাটাকে স্ক্রুটিনি করে দেখছে। আমেরিকার ডেটা ভারতবর্ষে অ্যাপ্লিকেবল হচ্ছে না। ভারতবর্ষের ডেটা স্ক্রুটিনি করে যখন একদম নিশ্চিন্ত হচ্ছেন যে নিশ্চিদ্র এই ভ্যাকসিন থেকে বিরাট কিছু ক্ষতিকারক হতে পারে না, মাইনর সাইড এফেক্ট হতে পারে, তখনই এটাকে লাইসেন্স দেওয়া হবে ফর ইউজ ইন ক্লিনিক্যাল প্র্যাকটিস। সুতরাং নিশ্চিন্ত থাকুন, যেসব জিনিসগুলো দেখছেন যে হঠাৎ একজন বিকলাঙ্গ হয়ে গেলেন, এগুলো কিন্তু সবই গুজব। এখনো পর্যন্ত সেরকম সিরিয়াস সাইড এফেক্ট কিন্তু এই ভ্যাকসিনে নোটেড হয়নি। অনেকে মনে করছেন যে ভ্যাকসিনের গবেষণা এবং তার আবিষ্কার এখন আর শুধুমাত্র চিকিৎসা সংক্রান্ত মাপকাঠির উপর নির্ভর করে না। বাজার ধরা, কোটি কোটি ডলারের বরাত পাওয়া, রাজনৈতিক ক্ষমতা দখল, ভোটে জেতা, বিশ্ব রাজনীতিতে সুবিধাজনক অবস্থান, এমন নানা ফ্যাক্টরের পেছনে রয়েছে। ভ্যাকসিনের প্রতি অনাস্থার এটাও একটা কারণ। হ্যাঁ, দেখুন, যারা এটা অবিশ্বাস করেন, দেখুন একটা ঘটনা যখন ঘটবে, ভ্যাকসিনটা হচ্ছে চিরন্তন সত্য। এডওয়ার্ড জেনার ভ্যাকসিন তৈরি করেছিলেন এবং তিনি তার প্রাণ বাজি রেখে স্মল পক্স ভ্যাকসিন এক্সপেরিমেন্ট করেছিলেন এবং তিনি দেখিয়েছিলেন যে স্মল পক্স ভ্যাকসিন কাজ করে। এবং 1976 সালে সারা পৃথিবী থেকে স্মল পক্স কমপ্লিটলি ইরাডিকেটেড হয়ে যায়। নিশ্চয়ই এর মাঝখানে 100টা কোম্পানি ছিল যারা এইটাকে প্রডিউস করে তারা অর্থ রোজগার করেছে, কিন্তু তার জন্য এডওয়ার্ড জেনার পাগল ছিলেন বা এডওয়ার্ড জেনার বদমাইশি করে চক্রান্ত করেছিলেন, এটা হাস্যকর। সেই ভ্যাকসিন বন্টনের সময় দুটো প্রতিযোগী কোম্পানির মধ্যে কি ঘটেছিল, ঘটে থাকতে পারে লড়াই, সেটা যেরকম বাস্তব, কিন্তু ভ্যাকসিন তৈরিটা একটা বিজ্ঞানের একটা অত্যাশ্চর্য কাজ, সেইটাকে আপনি অস্বীকার করতে পারেন না। আপনি যখন মোবাইল ফোনটা হাতে নিয়ে দেখেন এবং দেখেন যে এই নিয়ে কোন ইন্ডাস্ট্রিয়ালিস্ট কি করছেন, যেমন মোবাইল ফোনটা আপনাকে যোগাযোগ করায়, সেটা মোবাইল ফোনের মধ্যেও তো ব্লু ওয়েল গেমস আছে যাতে অনেক শিশু প্রাণ হারিয়েছে। সুতরাং প্রত্যেকটা জিনিসের পেছনে কি ঘটছে সেইটার দিকে তাকিয়ে ভ্যাকসিন থেকে আমাদের যে বিরাট উপকার হতে থাকবে সেইটার প্রতি যদি আমরা চোখ বন্ধ করে ফেলি, এর চেয়ে দুঃখের কিছু নেই। ভ্যাকসিন কোটি কোটি পৃথিবীর মানুষের জীবন বাঁচাবে, এই নিয়ে কোনো ডাউট নেই। তার থেকে কিছু লোক যদি মুনাফা করেন সেটা তাদের ব্যাপার। আমরা সাধারণ নাগরিক হিসেবে কিন্তু ভ্যাকসিনকে এবং একজন চিকিৎসক এবং চিকিৎসা বিজ্ঞানী হিসেবে জানি যে এটা বিরাট কাজ করে। যেমন ধরুন ক্যান্সারের ওষুধ, একটা ক্যান্সারের ওষুধ 2 লক্ষ 3 লক্ষ টাকা দামের আছে। আজ থেকে 5 বছর আগে যে ক্যান্সারে আমরা দেখেছি যে প্রায় পেশেন্ট 2 মাসের মধ্যে মারা যেত, এই ওষুধ দিয়ে তারা কেউ 6 বছর 7 বছর বেঁচে আছেন। একটা কোম্পানি নিশ্চয়ই অর্থের জন্যই এই বিজ্ঞানটাকে সামনে এনেছে, কিন্তু মানুষ যে প্রাণে বেঁচেছে এটা নিয়ে কোনো দ্বিমত নেই। সুতরাং আপনি চিন্তা করুন যে আমরা আমাদের সমাজকে, আমাদের পরিবারকে, আমাদের দুনিয়াকে কিভাবে বাঁচাবো। তার মধ্যে কে মুনাফা লুটবে কে মুনাফা লুটবে না সেটা কিন্তু আমাদের দেখার কথা নয়, সেটা সরকার এবং যারা নিয়ামক সংস্থা তাদের দেখার কথা। তারা নিশ্চয়ই দেখছে, কিন্তু আমাদের প্রাণে বাঁচতেই হবে।
ডক্টর সরকার, ভ্যাকসিন নিয়ে মাতামাতিও তো প্রচুর আছে, অনেক মানুষ এর জন্য অপেক্ষা করছেন, সেটাও ঠিক কথা। কিন্তু একটা প্রশ্ন উঠছে যে ভ্যাকসিন এলেও সেটা কি মানুষের কাছে পৌঁছবে, বিশেষত দরিদ্র ও প্রান্তিক মানুষের কাছে? এই জন্য যতগুলো ডিস্ট্রিবিউশন সেন্টার, কোল্ড চেন ম্যানেজমেন্ট এবং সার্বিক একটা পরিকাঠামো গড়ে তোলা দরকার, সেদিকে কি আমরা ততটা মনোযোগ দিচ্ছি? এবং এই প্রশ্নগুলো উঠছে কারণ আমাদের অভিজ্ঞতায় আমরা দেখেছি যে হেপাটাইটিস বি ভ্যাকসিন আসার পর ধরুন 2 দশকেরও বেশি সময় কেটে গেছে। এখন যদি পরিসংখ্যান আমরা দেখবো যে আমেরিকাতে যেখানে জনসংখ্যার 90% এই ভ্যাকসিন পেয়েছেন, সেখানে দক্ষিণ পূর্ব এশিয়ায় মাত্র 28% অফ দ্য পপুলেশন এই ভ্যাকসিন পেয়েছে আর কি। তো সেইখানেই প্রশ্ন উঠছে যে দরিদ্র এবং প্রান্তিক মানুষজন কি ভ্যাকসিনের সুবিধা আদৌ পাবেন? প্রথমে একটা জিনিস বোঝার চেষ্টা করুন, যারা এই শ্রোতা বন্ধুরা ঘরে শুনছেন, শুনে ভাবছেন আরে কি আর হচ্ছে, কিছুই তো হচ্ছে না। আমি আপনাকে বলি যে এই মুহূর্তে ভারত সরকার রাজ্য সরকারের সাথে যৌথ উদ্যোগে প্রচুর ডাক্তারকে অলরেডি ট্রেনিং দিয়ে দিয়েছেন। তারা একেবারে পুরোপুরি যুদ্ধকালীন এতে তারা ট্রেন্ড হয়েছে। প্রচুর আশা কর্মী, নার্সরা ট্রেন্ড হয়েছেন। প্রচুর বড় বড় ফ্রিজে যাতে করে এই ভ্যাকসিন স্টোর করা যেতে পারে। এর সাথে বলি, এই যে বন্টন ব্যবস্থার কথা বললেন, আপনি এটা জানবেন যে পুরুলিয়ার প্রত্যন্ত গ্রামের যে সাঁওতাল সোনাটা রাস্তার আলের ধার দিয়ে দৌড়ে দৌড়ে দেয়, সেও কিন্তু পালস পোলিও ভ্যাকসিন পেয়েছে। এবং সেই জন্যই ভারতবর্ষ কিন্তু পালস পোলিও থেকে প্রায় বেরিয়ে আসতে সক্ষম হয়েছে। প্যান্ডেমিক না হলে হয়তো এই বছরেই বেরিয়ে আসবে। ভারতবর্ষ কিন্তু স্মল পক্স থেকে বেরিয়ে এসছে। ভারতবর্ষ কিন্তু টিবি আগের তুলনায় অনেক কমিয়ে এনেছে। ভারতবর্ষ দেখিয়েছে পৃথিবীকে যে এত বড় গণতন্ত্র, 137 কোটি মানুষ একসাথে একটা দেশে ভোট করতে পারে। ভারতবর্ষের আমাদের ভলিউমটা, আমাদের যেরকম উইকনেস, ভলিউমটা আমাদের স্ট্রেংথ। কেন স্ট্রেংথ? যে আমাদের যে ম্যান পাওয়ার আছে, তারা এত বছর ধরে এত সুন্দর ট্রেনিং নেটওয়ার্কের মধ্যে দিয়ে কাজ করেছে। গ্রামের আশা দিদিরা, সেলফ হেল্প ওয়ার্কাররা, প্রত্যন্ত গ্রামের হেলথ সেন্টারের ডাক্তারবাবু, ফার্মাসিস্টরা, তারা কিন্তু এই নেটওয়ার্কটা এতটাই স্পষ্ট যে সুন্দরভাবে সেটা কিন্তু বন্টন ব্যবস্থার মধ্যে ঢুকে যাবে। অসুবিধাটা কোথায় ফেসড হবে? অসুবিধাটা আমরা দেখব যে ব্যারিয়ারটা কিন্তু মানুষের থেকেই আসবে। এটাই আমার ভয়। মানুষ বলবে আমি ভ্যাকসিনটা নেব না, মানুষকেও তো সহযোগিতা করতে হবে, তাকেও তো ভ্যাকসিন সেন্টারে পৌঁছতে হবে, গিয়ে বলতে হবে ভ্যাকসিন নেওয়াটা আমার মৌলিক অধিকার। 1। 2 নম্বর, আবার আরেকটা গ্রুপের মধ্যে আমরা দেখছি কি, যে ভ্যাকসিনটা এলে আগে আমি লাফিয়ে পড়বো, আগে আমি ভ্যাকসিনটা নেব। সেটা পৃথিবীর বৃহৎ দেশগুলোর মধ্যেও একটা ম্যাক্রো বন্টনের একটা ডিসপ্যারিটি আসতে পারে। তাকে বলা হয় ভ্যাকসিন ন্যাশনালিজম। অর্থাৎ আমি অর্থবান দেশ, আমি আগে সব ভ্যাকসিন নিয়ে নিলাম, তারপর কবে বাংলাদেশ নেবে সেটা নিয়ে আমি বদার নই। এই যে সময়, এই সময় বুঝতে হবে প্রত্যেকটা মানুষ যদি ভ্যাকসিনেশন না হয়, তাহলে কিন্তু এই প্যান্ডেমিকের চেনটা ভাঙা সম্ভব নয়। বন্টন ব্যবস্থা ভারতবর্ষে খুব ভালো আছে। ট্রেনিং পুরোপুরি কমপ্লিট করা হয়ে গেছে। যাদের হাই রিস্ক পপুলেশন, যেমন ডাক্তার, স্বাস্থ্যকর্মী, তাদের কিন্তু 7 দিনের গ্যাপের মধ্যে আমরা প্রত্যেকে আপলোড করেছি আমাদের প্রত্যেকের ডেটা। সেটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে 31 অক্টোবরের মধ্যে পৌঁছে গেছে। এই যে পুরো ব্যবস্থাটা আজকের যুগে এত সুন্দরভাবে ঘটেছে যে আমি নিশ্চিত গণটিকাকরণের ক্ষেত্রেও একই রকম জিনিসটা অ্যাপ্লিকেবল হবে। যখন প্যান্ডেমিকে আমরা গিয়েছিলাম, আমাদের প্রিপেয়ারনেসের অভাব ছিল। আমরা তখনো বুঝতে পারিনি, আমরা দিকভ্রান্ত হয়েছিলাম। এখন কিন্তু আমরা দিকভ্রান্ত নই। আমরা জানি যে টার্গেট গ্রুপ কারা, কাদের আগে দিতে হবে, কিভাবে দিতে হবে, এবং ওয়েল প্ল্যান স্ট্র্যাটেজিতে এটা এক্সিকিউটেড হবে। আমি নিশ্চিত, এবং প্রত্যেকটা শ্রোতা বন্ধুকে আমি একই জিনিস করব, আপনি আপনার রাজ্যের, আপনার জেলার স্বাস্থ্যকর্মীর সাথে সহযোগিতা করুন ভ্যাকসিনেশন প্রোগ্রাম যখন শুরু হবে। শুনলেন আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠান করোনা ক্লিনিক। আজকের অতিথি ছিলেন এসএসকেএম হাসপাতালের ব্রেস্ট ক্যান্সার বিভাগের দায়িত্বপ্রাপ্ত এবং ওই হাসপাতালের কোভিড ম্যানেজমেন্ট টিমের সদস্য প্রফেসর ডক্টর দীপ্তেন্দ্র সরকার। শুনলেন সাক্ষাৎকারটির দ্বিতীয় পর্ব। তৃতীয় পর্ব শুনবেন আগামীকাল। সাক্ষাৎকারটি নিলেন সঞ্জয় দত্ত। অনুষ্ঠানটি শুনতে লগ অন করুন আমাদের ফেসবুক পেজ আকাশবাণী সংবাদ কলকাতায়।